পৃথিবীর চাঁদের মতো উচ্চে এক রহস্যময়, আধ্যাত্মিক ও মনোমুগ্ধকর এক দেশ রয়েছে তিব্বত। পাহাড়ের শিখর থেকে শুরু করে পবিত্র মঠ পর্যন্ত তিব্বত শুধু একটি দেশ নয়, এটি একটি মায়াময় জগৎ সৃষ্টি করে। তিব্বতকে অনেক সময় নিষিদ্ধ দেশ এবং চিরন্তন তুষারময় অঞ্চল বলা হয়। চলুন আমরা মরুময় বিটির এই পর্বে তিব্বতের আশ্চর্য জায়গাগুলো আবিষ্কার করি, যেখানে প্রাচীন ঐতিহ্য ও প্রকৃতি একসাথে মিলেছে। তিব্বত এশিয়ার হিমালয়ের বুকতীর্ণ তিব্বত, যাকে প্রায়শই বিশ্বের চাঁদ বলা হয়, গড় উচ্চতা প্রায় 4500 মিটারের উপরে অবস্থিত। এর দুর্গম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্য এটিকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থান করে তুলেছে। তিব্বত কি কোনো দেশ? না, তিব্বত কোনো স্বতন্ত্র দেশ নয়। বর্তমানে এটি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে আছে, যার নাম তিব্বত অটোনমাস রিজিয়ন। তবে ইতিহাসে তিব্বত এক সময় স্বাধীন রাজ্য ছিল এবং এর আলাদা সংস্কৃতি, ধর্ম, ভাষা ও শাসন ব্যবস্থা ছিল। 20 শতকে চীনের অংশে মিলিত হওয়ার পর থেকে এটি চীনের নিয়ন্ত্রণাধীন। তিব্বতের আয়তন প্রায় 12,28,400 বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর বৃহত্তম স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্যে একটি এবং চীনের মোট ভূখণ্ডের প্রায় 12% দখল করে। তিব্বত বাংলাদেশের চেয়ে প্রায় 8 গুণ বড়। তিব্বতের জনসংখ্যা প্রায় 3.5 মিলিয়ন বা 35 লক্ষ। এর মধ্যে প্রধান জনগোষ্ঠী তিব্বতীয়, বাকি জনসংখ্যা মূলত হানা চীনা এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী। গড় জনসংখ্যার ঘনত্ব খুব কম, প্রায় 2 থেকে 3 জন প্রতি বর্গ কিলোমিটারে, কারণ অঞ্চলটি পাহাড়ি উচ্চভূমি। তিব্বতকে অনেক সময় নিষিদ্ধ দেশ বলা হয়, মূলত বিদেশিদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায়। এটি বর্তমানে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং চীন সরকার রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পর্যটকের জন্য বিশেষ অনুমতি ছাড়া প্রবেশ অনুমোদন দেয় না। প্রায় সব বিদেশি পর্যটককে নিয়ন্ত্রিত ট্যুর গ্রুপ বা স্থানীয় গাইডের সঙ্গে থাকতে হয়। এছাড়াও তিব্বত বিশ্বের সর্বোচ্চ স্থলভূমি হওয়ায় অনেক স্থান দুর্গম এবং দূরবর্তী, যা স্বাভাবিকভাবেই ভ্রমণকে সীমিত করে। তাই এই কারণে তিব্বতকে নিষিদ্ধ দেশ হিসেবে উল্লেখ করা হয়। তিব্বতে কিছু সংখ্যক মুসলিম আছে, তবে তাদের সংখ্যা খুবই সীমিত। প্রধানত কাশ্মীরি এবং মধ্য এশিয়ার বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায় তিব্বতের কিছু শহরে বসবাস করে। লাসা শহরে সবচেয়ে বেশি মুসলিম সম্প্রদায় দেখা যায়। তারা সাধারণত ব্যবসা, হোটেল, খাদ্য ও বাণিজ্যে নিয়োজিত থাকে। তিব্বতে মুসলিমদের জন্য মসজিদ আছে, কিন্তু সংখ্যা খুবই সীমিত। প্রধানত লাসা শহরে কয়েকটি মসজিদ রয়েছে, যেখানে স্থানীয় মুসলিম সম্প্রদায় এবং পর্যটকরা নামাজ পড়ে। সবচেয়ে পরিচিত হল লাসার বাওয়াং মসজিদ। তিব্বতের মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু হওয়ায় মসজিদগুলো সাধারণত ছোট এবং কম সংখ্যক। তবে তিব্বতের মূল জনসংখ্যা তিব্বতীয় বৌদ্ধ, অল্প সংখ্যক হিন্দু, খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে। পোতালা প্যালেস তিব্বতের প্রতীক। লাসার যে কোনো ভ্রমণ পোতালা প্যালেস না দেখলে অসম্পূর্ণ। শীতকালে দালাই লামার বাসস্থান হিসেবে এটি ব্যবহৃত হতো। এই আর্কিটেকচারাল মাস্টারপিসে 1000-এর বেশি কক্ষ, টেম্পল এবং মঠ রয়েছে। পোতালা প্যালেস শুধু তিব্বতীয় বৌদ্ধ ধর্ম নয়, বরং তিব্বতের ইতিহাসের প্রতীক। আপনি কি জানেন এই প্যালেস তৈরি হতে 50 বছরেরও বেশি সময় লেগেছে এবং এটি 13 তলা উঁচু। পরবর্তী গন্তব্য হল জোখাং মন্দির, লাসার আধ্যাত্মিক হৃদয় বা তিব্বতের আধ্যাত্মিক কেন্দ্র। তিব্বতের নানা প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে এসে প্রার্থনা, পেয়ার হুইল ঘুরানো এবং পবিত্র পরিবেশ উপভোগ করে। সকালের সময় এখানে আসাই সবচেয়ে ভালো আসল তিব্বতীয় আচার দেখার জন্য। একটি লেক যা নীলাভ রঙে যেন স্বপ্নের মতো, এটি ইয়ামডক লেক। তুষারময় শিখরের চারপাশে অবস্থিত, এটি তিব্বতের অন্যতম বৃহত্তম এবং সুন্দরতম লেক। স্থানীয়রা বিশ্বাস করে এই লেক পবিত্র এবং আধ্যাত্মিক শক্তির উৎস। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য তিব্বতের পাশের এভারেস্ট বেস ক্যাম্প এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেয়। এখানে দাঁড়ালে বিশ্বের সবচেয়ে উঁচু চূড়ার শক্তি অনুভব করা যায়। উচ্চতার সমস্যা সত্যিই আছে,
উপরের দিকে যাওয়ার আগে যথাযথভাবে মানিয়ে নিতে হবে। তিব্বত শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, তিব্বতীয় নোমাডসদের সাথে পরিচয় করুন, যারা তাদের জাক, তাঁবু এবং শতাব্দীর পুরনো ঐতিহ্যের সাথে সরল জীবনযাপন করে। তিব্বতের সংস্কৃতি সঙ্গীত, নৃত্য এবং হস্তশিল্পের মাধ্যমে প্রকাশ পায়। এটি দৃঢ় এবং আধ্যাত্মিক জীবনধারার প্রতিফলন। তিব্বতের সবচেয়ে জাদুকরী অভিজ্ঞতা হলো হিমালয়ের উপরে সূর্যোদয় দেখা। সোনালী আলোয় তুষারময় শিখরকে স্পর্শ করলে মনে হয় অন্য জগতেই আছি। তিব্বতের উৎসব হলো ইন্দ্রিয়ের উল্লাস। লাসার বা তিব্বতীয় নববর্ষ নাচ, মাস্ক পারফরমেন্স এবং আনন্দময় উদযাপনের মাধ্যমে পালিত হয়। তিব্বত ঘুরতে গেলে এর বিশেষ খাদ্য ও অভিজ্ঞতা, জাক বাটার চা থেকে শুরু করে মোমোস, তিব্বতীয় খাবার যেমন পুষ্টিকর তেমনি স্বাদে পূর্ণ। তিব্বতের খাদ্য তাদের উচ্চভূমি ও কঠোর জলবায়ুর সাথে খাপ খায়। সবচেয়ে জনপ্রিয় খাবার হলো জাকের দুধের মাখন চা, যা ঠান্ডা এবং শক্তিশালী পরিবেশে শক্তি যোগায়। জাক হলো এক ধরনের পাহাড়ি গরু বা বনগরুর মতো প্রাণী, যা প্রধানত হিমালয় ও তিব্বতের উচ্চভূমিতে পাওয়া যায়। এছাড়াও মোমো, তিব্বতীয় ড্রামলিং, বার্লি এবং স্থানীয় জাকের বস্তু সাধারণত খাদ্যের অংশ। তিব্বতের মানুষদের জীবনধারা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। অনেক পরিবার নোমাড জীবনধারা পালন করে, যেখানে তাঁবুতে বাস, জাক পালন এবং স্থানীয় কৃষি কর্মকাণ্ড তাদের দৈনন্দিন জীবনের অংশ। উৎসব, ধর্মীয় আচার ও হস্তশিল্প ও স্থানীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তিব্বতের খাদ্য ও জীবনধারা প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। তিব্বতের পরিবহন ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় সীমিত, কারণ অঞ্চলটি উচ্চভূমি এবং পাহাড়ি। রাস্তা ও হাইওয়ে ব্যবহার করে শহর এবং গ্রামগুলি যুক্ত করা হয়েছে, তবে বেশিরভাগ রাস্তা পাহাড়ি হওয়ায় ছোট গাড়ি ও বাসে ভ্রমণ সীমিত। রেলপথ অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যাপন, বিশেষ করে লাসা থেকে চীনের প্রধান শহর শিওয়ানের জন্য। এছাড়াও বিমানবন্দর রয়েছে লাসা, নাগর ও কিছু বড় শহরে, যা তিব্বতকে দ্রুত চীনের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করে। ছোট গ্রামের মানুষের জন্য স্থানীয়ভাবে ঘোড়া, জাক এবং হেঁটে চলাচল এখনো গুরুত্বপূর্ণ। মোটের উপর তিব্বতের পরিবহন ব্যবস্থা প্রাকৃতিক প্রতিবন্ধকতা সামলাতে ডিজাইন করা হয়েছে এবং পর্যটকরা আধুনিক ও স্থানীয় উভয় ধরনের যাত্রা অভিজ্ঞতা পেতে পারে। তিব্বতের শিক্ষা ব্যবস্থা মূলত সরকারি স্কুল ও কলেজের উপর নির্ভরশীল, যেখানে প্রাথমিক শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। সম্প্রতি চীনের সহায়তায় স্কুলগুলোতে আধুনিক শিক্ষার উপকরণ ও শিক্ষানীতি চালু হয়েছে, তবে দূরবর্তী গ্রামগুলোতে শিক্ষার সুবিধা সীমিত। তিব্বতের জনগণের মধ্যে সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শহর অঞ্চলে। স্বাস্থ্য ব্যবস্থাও ধীরে ধীরে উন্নতি করছে। লাসা ও বড় শহরে আধুনিক হাসপাতাল এবং ক্লিনিক রয়েছে, যেখানে সাধারণ রোগের চিকিৎসা ও জরুরি সেবা দেওয়া হয়। গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য সেবা সীমিত, তাই অনেক মানুষ এখনো স্থানীয় ওষুধ ও প্রথাগত চিকিৎসা ব্যবহার করেন। তিব্বতের শিক্ষা ও স্বাস্থ্য সেবা উন্নয়নের পথে রয়েছে, কিন্তু প্রাকৃতিক ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে পুরো অঞ্চলে সমানভাবে পৌঁছানো এখনো চ্যালেঞ্জ। তিব্বতের অর্থনীতি মূলত কৃষি, পশুপালন এবং পর্যটনের উপর নির্ভরশীল। পাহাড়ি এবং উচ্চভূমির কারণে চাষাবাদ সীমিত হলেও তিব্বতীয়রা গম, বার্লি ও জাত পালন করে। হস্তশিল্প ও স্থানীয় পণ্য যেমন বস্ত্র, ধর্মীয় সামগ্রী এবং পেইন্টিং ও অর্থনৈতিক জীবিকার একটি অংশ। পর্যটন তিব্বতের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস, যেখানে পর্যটকরা মঠ, প্রাকৃতিক সৌন্দর্য ও হিমালয়ের ট্রেকিং অভিজ্ঞতা উপভোগ করতে আসেন। তিব্বতের শিল্প সীমিত হলেও চীনের বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কিছু উন্নতি ঘটছে। জনসংখ্যা কম এবং বেশিরভাগ মানুষ গ্রামীণ জীবিকা নির্ভর হওয়ায় অর্থনীতি এখনো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে জড়িত। তিব্বত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ, যেখানে উচ্চ হিমালয়ের পাহাড়, নদী, হ্রদ, মরুভূমি এবং চিরন্তন তুষারের দৃশ্য মনোমুগ্ধকর। এখানে ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। শীত, বসন্ত ও গ্রীষ্মে ভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায়। ইতিহাসে তিব্বত প্রাচীন রাজা ও সাম্রাজ্যের কেন্দ্র ছিল এবং দালাই লামার আধ্যাত্মিক ও রাজনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ। হস্তশিল্প ও সৃজনশীলতা যেমন তিব্বতীয় পেইন্টিং,
মূর্তি, আচার এবং ঐতিহ্যবাহী পোশাক আজও জীবন্ত রয়েছে। উৎসব ও আচার যেমন লাসার নববর্ষ, মাস্ক নাচ এবং ধর্মীয় তীর্থযাত্রা স্থানীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য হিমালয়ান ট্রেকিং, পাহাড়ি অভিযান এবং স্কিইং আকর্ষণীয়। তিব্বতের পরিবেশে বৈচিত্র্যপূর্ণ পশু পাখি যেমন জাক, তিব্বতীয় ধনুক হরিণ, স্নো লিওন এবং বিভিন্ন উদ্ভিদ রয়েছে। সাম্প্রতিক সময়ে চীনের উন্নয়ন প্রকল্প, শহরায়ন, যোগাযোগ ও প্রযুক্তি তিব্বতের সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিব্বত শুধুমাত্র একটি গন্তব্য নয়, এটি একটি যাত্রা যেখানে প্রকৃতি, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা একসাথে বিরাজমান। উঁচু হিমালয়, পবিত্র মঠ এবং মানুষের উষ্ণতা প্রতিটি ভ্রমণকারীর মনে ছাপ ফেলে। তিব্বতের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমনই অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে মরুময় বিডিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।